ওয়েভ মোশন পার্ট 3। আগের দুটো ভিডিওতে আমরা তরঙ্গের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করেছি এবং আলোচনা করেছি মূলত চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে। প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গ, তার ইকুয়েশন কেমন হবে, সেই ইকুয়েশন থেকে বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস আলোচনা করেছি। আজকে মূলত তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ বা প্রতিফলন থেকে আসবে প্রতিধ্বনি, প্রতিধ্বনি সম্পর্কিত কিছু নিউমেরিক্যালস, এগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই চলে আসি তরঙ্গের প্রতিফলন। তো বলে রাখি, এই প্রতিফলন বা প্রতিসরণ এই ঘটনাটা কিন্তু তোমাদের কাছে নতুন নয়। তোমরা ক্লাস 9-10 ব্যাপারটা পড়েছো, আলোর প্রতিফলন পড়েছো, আলোর প্রতিসরণ পড়েছো। এখন আলো কি? আলো কিন্তু এক ধরনের তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সুতরাং আলোক তরঙ্গের প্রতিফলন বা প্রতিসরণ যেভাবে হয়েছে, শব্দ তরঙ্গ বা শুধু তরঙ্গের প্রতিসরণ বা প্রতিফলনও কিন্তু ঠিক একই নিয়মেই কিন্তু হবে। ঠিক, তাহলে তরঙ্গের প্রতিফলন বলতে কি বোঝায়? তাহলে তরঙ্গের প্রতিফলন বলতে বোঝাচ্ছে যে তরঙ্গ কোনো একটা মাধ্যমে যেতে যেতে যদি কোনো প্রতিফলকে আপতিত হয়, প্রতিফলক মানে কোনো একটা দৃঢ় অংশ, সেখানে যদি প্রতিফলিত হয়, তাহলে সেক্ষেত্রে তরঙ্গের গতিপথে পরিবর্তন ঘটে। মানে এইভাবে যাচ্ছিল, এইভাবে যেতে যেতে এইভাবে ফিরে এলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে তরঙ্গের প্রতিফলন। ঠিক আছে? ঠিক যেমন আলোর ক্ষেত্রে ছিল, এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার। আর যদি তোমাকে বলা হয় প্রতিফলনের সূত্র, তাহলে একই রকম ভাবে বলবে যেমন আলোর ক্ষেত্রে বলেছিলে। কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে। ওখানে খালি রশ্মির জায়গায় তরঙ্গ বসিয়ে দেবো, মানে আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে। ইনসিডেন্ট wave, reflected wave and the normal drawn at the point of contact should remain in the same plane. আরেকটা কি ছিল? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সুতরাং ওই ব্যাপারগুলো একদম নতুন, নতুন করে আর ছবি এঁকে ব্যাখ্যা করার কিছু নেই। ঠিক, এখানে নতুন যে একটা জিনিস জানতে হবে যে দশা পরিবর্তন, মানে একটা তরঙ্গ প্রতিফলিত হলো, প্রতিফলিত হবার জন্য তার দশা কতটা পরিবর্তিত হবে। একটা তরঙ্গ প্রতিফলিত হলে দশার পরিবর্তন হয়, এবং দশা পরিবর্তনটা আমরা দুভাবে আলোচনা করব। একটা হচ্ছে বদ্ধ প্রতিফলক, মানে রিজিড রিফ্লেক্টর। তার বদ্ধ প্রতিফলক যদি হয়, বদ্ধ প্রতিফলক, তুই মনে রাখবে বদ্ধ প্রতিফলক হলে যে দশার পরিবর্তন হয় সেটা হচ্ছে পাই। আর যদি বদ্ধ প্রতিফলক না হয়, কোনো মৃদু প্রতিফলক হয়। আচ্ছা, বদ্ধ প্রতিফলক মানে কি বলতে চাইছে? কোনো পাহাড় বা কোনো মনে করো দেওয়াল, এই সকল ক্ষেত্রে যে প্রতিফলন হয়, তাহলে সেক্ষেত্রে পাই ফেজ চেঞ্জ হয়। পাই ফেজ চেঞ্জ হয় মানে কি বলছি পরে। আচ্ছা, যদি মুক্ত প্রতিফলক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দশার পরিবর্তন হয় না। মুক্ত প্রতিফলক মানে কি? ওপেন, আমরা বলতে চাইছে যে প্রতিফলকটা সেটা কোনো দৃঢ় বাধা দিতে পারে না। যেমন হালকা একটা পর্দা দেওয়ালে ঝুলছে, তুমি কোনো একটা কথা বললে, সেই পর্দায় গিয়ে কিন্তু তরঙ্গের প্রতিফলন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোনো দশার পরিবর্তন হবে না। আচ্ছা, দশার পরিবর্তন হবে বা পাই পরিবর্তন হবে মানে কি? সাপোজ একটা তরঙ্গ কোনো প্রতিফলকে এইভাবে আপতিত হলো, তাহলে দশার পরিবর্তন হবে মানে কি? প্রতিফলনের পর দেখা যাবে এইভাবে, মানে যখন এখানে আপ তখন এখানে ডাউন। ঠিক আছে, ছবি আঁকাটা এইভাবে হবে। আমি যদি একদম স্কেল ওয়াইজ ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এই ঘটনাটা ঘটবে। মনে করো তোমার একটা তরঙ্গ এইভাবে এসে এইভাবে পড়েছে, এটা হচ্ছে আপতনের সময়। তাহলে প্রতিফলনের সময় হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে প্রতিফলনের সময়। এটার মানে হচ্ছে দশার পরিবর্তন হচ্ছে পাই 180 ডিগ্রির দশা পরিবর্তন হয়েছে। 180 ডিগ্রি মানে সম্পূর্ণ উল্টে যাওয়া। তো সেই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছি। আর মুক্ত প্রতিফলক হলে তো জিরো, তার মানে সেক্ষেত্রে কোনো দশার পরিবর্তন হচ্ছে না।
ঠিক আছে? বেশ, এরপর চলে এসো প্রতিফলনের কিছু ব্যবহারিক প্রয়োগ। এগুলো তোমরা জানো। প্রতিফলনের সব থেকে ইম্পর্টেন্ট ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে স্পিকিং টিউব বা স্টেথোস্কোপ। ডাক্তাররা যে স্টেথোস্কোপ ব্যবহার করেন সেখানে কিন্তু শব্দের প্রতিফলনকে ব্যবহার করে থাকেন। স্টেথোস্কোপ বা তুমি বলতে পারো স্পিকিং টিউব, এগুলো সবগুলোই কিন্তু শব্দের প্রতিফলনের তুমি বলতে পারো ব্যবহারিক প্রয়োগ। সুতরাং একটা জিনিস আমি বুঝতে পারছি যে শব্দের প্রতিফলন হয়, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আরেকটা ব্যাপার তুমি খুব ভালো বুঝতে পারবে যে তুমি যদি খুব বড় পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকো, পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকো এবং দাঁড়িয়ে যদি চিৎকার করো, তাহলে দেখবে তোমার শব্দটা আরেকবার শোনা যাবে, অর্থাৎ প্রতিধ্বনি শোনা যায়। এবার প্রতিধ্বনি শোনা যায় কেন? অবভিয়াসলি শব্দ তরঙ্গ দূরের পাহাড়ে প্রতিফলিত হয়ে তোমার কানে পৌঁছায়, তবেই তুমি প্রতিধ্বনি শুনতে পাও। তাহলে যদি প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় তাহলে অবশ্যই আমি বলতে পারি যে শব্দ তরঙ্গের প্রতিফলন হয়। নেক্সট আমরা আলোচনা করব প্রতিধ্বনি কেন সৃষ্টি হয় বা প্রতিধ্বনি শোনার জন্য আর কি কি দরকার, জানা দরকার, সেসব ব্যাপারগুলো আলোচনা করব। তাহলে নেক্সট হচ্ছে প্রতিধ্বনি বা ইকো। আমাদের ধারণা আছে বা ক্লাস 9-এ তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছিল, তাও আরেকবার বলছি, প্রতিধ্বনি বা ইকো কাকে বলা হয়? প্রতিধ্বনি বা ইকো। দেখো সামনে মনে করো একটা বড় দেওয়াল আছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা জোরে শব্দ করলে, যখনই শব্দ করলে সেই শব্দটা তুমি শুনতে পেলে। এখন এরকম ঘটনা ঘটে যে তুমি দুবার শব্দটা শুনতে পেলে। প্রথমবার শব্দ শুনতে পেলে যখন তুমি নিজে উচ্চারণ করলে সেই শব্দটা শুনতে পেলে। তাহলে দুবার শব্দটা শুনতে পেলে তার কারণটা কি? তার কারণ হচ্ছে সেই শব্দটা যাচ্ছে, যেতে যেতে দূরের যে প্রতিফলক আছে সেই প্রতিফলকে যদি প্রতিফলিত হয় সোজাসুজি, তাহলে তুমি জানো আবার এই পথেই ফিরে আসবে, ফিরে এসে তোমার কাছে এসে পৌঁছাবে। তখন তুমি সেই শব্দটা আরেকবার জোরে শুনতে পাবে। এই যে জোরে শুনতে পাচ্ছ প্রতিফলিত শব্দটাকে, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে? তাহলে প্রতিধ্বনি কাকে বলে? যে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার শ্রোতার কানে যদি এসে পৌঁছায়, তাহলে সেই শব্দটাকে আমরা বলবো প্রতিধ্বনি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমি প্রতিধ্বনি কেন শুনতে পাই, যেটা বললাম একবার। তবে আরেকটা জিনিস তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে শব্দ নির্বন্ধ, পারসিস্টেন্স অফ হিয়ারিং, শব্দ নির্বন্ধ। তুমি জিজ্ঞেস করতেই পারো যে সবসময় তো শুনতে পাই না, আমি নিজের ঘরে দাঁড়িয়ে আছি, ঘরে দাঁড়িয়ে একটা কথা বললাম, কথাটার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে সব ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতে পাই না। কখন শুনতে পাই, কখন শুনতে পাবো বা কেন শুনতে পাই না, সেগুলোই মূলত আলোচনা করতে চাইছি। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করব যেটাকে বলা হয় শব্দ নির্বন্ধ। তুমি হয়তো অলরেডি পড়েছো দৃষ্টি নির্বন্ধ, পারসিস্টেন্স অফ ভিশন। এটা বোঝানো আরো সুবিধা। দৃষ্টি নির্বন্ধ, দৃষ্টি নির্বন্ধ ব্যাপারটা কিরকম? পারসিস্টেন্স অফ ভিশন। মনে করো তুমি কোনো একটা প্ল্যাটফর্মে বসে আছো, রেলের প্ল্যাটফর্মে বসে আছো, কোনো একটা ট্রেনে ধরবে। তো যাই হোক, তো তোমার সামনে দিয়ে সাপোজ একটা ট্রেন চলে গেল, থ্রু ট্রেন, মানে ট্রেনটা তোমার স্টেশনে দাঁড়ালো না, সেই ধরনের ট্রেনকে বলা হয় থ্রু ট্রেন। ঘোষণা করে দেওয়া হয় যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটা থ্রু ট্রেন যাবে। তো তুমি ট্রেনটার দিকে খেয়াল রাখলে, একটা ট্রেন এলো, ট্রেনটা চলে গেল। তোমার ইচ্ছে ছিল যে ট্রেনটা কি ট্রেন, এত জোরে যাচ্ছে, ট্রেনটা কি ট্রেন সেটা একটু জানা। তো তোমরা জানো যে ট্রেনের গায়ে কিন্তু লেখা থাকে যে কোথায় যাবে বা ট্রেনটার নাম কি, এখানটায় কিন্তু লেখা থাকে। তুমি সেটাকে পড়ার চেষ্টা করলে কিন্তু পড়তে পারলে না। এমন নয় যে তুমি নিরক্ষর, তুমি অক্ষর জ্ঞান তোমার আছে, তাও তুমি ট্রেনটার গায়ে যেটা লেখা আছে সেটা তুমি পড়তে পারলে না। কারণটা কি? কারণটা হচ্ছে সাপোজ ট্রেনটার গায়ে লেখা ছিল, খুব সিম্পল কিছু একটা এক্সপ্রেস লেখা ছিল, এই এক্সপ্রেস সাপোজ এখানে লেখা ছিল দিল্লি, সাপোজ। তাহলে তোমার প্রথমে বুঝতে হবে যে একটা বস্তুকে আমি কখন দেখতে পাই। একটা বস্তুকে আমি তখনই দেখতে পাই যখন সেই বস্তুর ওপর আলো আপতিত হবার পর সেটা প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পৌঁছায়।
এবার আমার চোখে এসে পৌঁছালেই হবে না, আমার চোখ সেই জিনিসটাকে বুঝতে হবে, চোখের একটা কনসেপ্ট আসতে হবে। বলে রাখি, কোনো একটা জিনিস দেখার পর সেই জিনিসটার অনুভূতি আমাদের মাথায় 1-10 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। মনে করো আমি একটা চেয়ার দেখলাম, তারপরে যদি চোখ বন্ধ করে দিই, সেই চেয়ার দেখার অনুভূতিটা আমার মাথায় 1-10 সেকেন্ড পর্যন্ত থাকবে। এবং সেই 1-10 সেকেন্ডের মধ্যে তুমি যদি আরেকটা বস্তু দেখে নাও, চেয়ারের সঙ্গে একটা টেবিল 1-10 সেকেন্ডের মধ্যে দেখে নাও, তাহলে চেয়ার আর টেবিলকে তুমি আলাদা করতে পারবে না। এখানেও তাই, তুমি একটা অক্ষর দেখলে, সাপোজ পড়ার জন্য প্রথমে ডি দেখার চেষ্টা করলে, সেই ডিটা তোমার মাথায় 1-10 সেকেন্ড থাকবে। তার মধ্যে যদি ই এল এইচ আই চলে আসে, তুমি ওই লেখাগুলোকে আলাদা করতে পারবে না। বোঝা গেল? প্রকৃতপক্ষে তাই হয়। তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনটা যখন প্রবল স্পিডে চলে যায়, তোমার কাছে প্রতিটা অক্ষর এত তাড়াতাড়ি আসে, সেটা 1-10 সেকেন্ডের মধ্যে চলে আসে। এবার সেটা 1-10 সেকেন্ডের মধ্যে চলে আসে বলে তুমি কোনো অক্ষরই ভালো করে পড়তে পারো না। সুতরাং স্বাভাবিকভাবে তুমি ট্রেনটার গায়ে কি লেখা আছে বুঝতে পারো না। অথচ সেই ট্রেনটা যদি আস্তে আস্তে যায়, তাহলে কিন্তু প্রতিটা লেখা অক্ষর বোঝা যায় এবং তুমি বুঝতে পারো যে ট্রেনটা কোথায় যাচ্ছে, তাই না? এই যে 1-10 সেকেন্ড সময়, 1-10 সেকেন্ড ধরে কোনো একটা জিনিসের রেস আমার মাথার মধ্যে থেকে যায়, আমার দেখতে সাহায্য করে, সেটাকেই বলা হচ্ছে দৃষ্টি নির্বন্ধ বা পারসিস্টেন্স অফ ভিশন। একই রকম ভাবে শব্দ নির্বন্ধের ব্যাপারও আছে। অর্থাৎ কোনো একটা শব্দ আমি শুনলাম, সেই শব্দটা শুনে সেই শব্দের অনুভূতিটা 1-10 সেকেন্ড আমার মাথায় থাকে। সেই 1-10 সেকেন্ডের মধ্যে আমি যদি আরেকটা শব্দ শুনে ফেলি, তাহলে সেই দুটো শব্দকে আমি কখনোই আলাদা করতে পারবো না। সেজন্য দেখবে খুব স্পিডে যদি কেউ কথা বলে, তার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না। মানে কথার শব্দগুলো এত তাড়াতাড়ি তার মাথার মধ্যে, আমাদের মাথার মধ্যে আসে, যে আমি পৃথক করতে পারি না আগেরটা কি বললো আর পরেরটা কি বললো। অথচ আস্তে আস্তে বললে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। সুতরাং এক্ষেত্রেও সেই শব্দ রেসের অনুভূতিটা যতক্ষণ আমার মাথায় থাকছে, সেই 1-10 সেকেন্ড সময়টাকে বলা হচ্ছে পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শব্দ নির্বন্ধ। তো ইকোর ক্ষেত্রেও এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি একটা শব্দ বললে, সেই শব্দ তরঙ্গের কিন্তু একটা বেগ আছে। শব্দ তরঙ্গের বেগ হচ্ছে 320 মিটার/সেকেন্ড। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কথা বললে, তোমার সামনে একটা দেওয়াল আছে, যদি 320 মিটার হয়, তাহলে সেটা 1-10 সেকেন্ডের মধ্যে আমার কানে চলে আসছে। এবার যেহেতু প্রতিধ্বনি হচ্ছে না সেটা কিন্তু নয়, প্রতিধ্বনি হচ্ছে, কিন্তু প্রতিধ্বনি আর মূল শব্দকে আমি আলাদা করতে পারছি না। কারণ 320 মিটার যেটা বেগ বলছি, একটা শব্দ তরঙ্গের বেগ বায়ু মাধ্যমে প্রায় 320 নয়, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে 332 মিটার/সেকেন্ড। এই বেগটা কিন্তু সাফিসিয়েন্ট হয়। তাহলে তুমি যখন নিজের ছোট ঘরে কিছু একটা কথা বলছো, সেটার প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না, তার মানে এটা নয় যে প্রতিধ্বনি উৎপন্ন হচ্ছে না, প্রতিধ্বনি উৎপন্ন হচ্ছে, কিন্তু 332 মিটার/সেকেন্ড যেহেতু ভেলোসিটি, সুতরাং খুব অল্প সময়ের মধ্যে দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে তোমার কানে পৌঁছাচ্ছে 1-10 সেকেন্ডের মধ্যে, এবং তুমি সেটাকে আলাদা করে পৃথক করতে পারছো না। কিন্তু যখনই তোমার থেকে তোমার প্রতিফলকটা একটু বেশি দূরে থাকবে, দেখবে বড় হল ঘর, তার মানে কি হলো, শব্দ তরঙ্গকে এখন প্রতিফলিত হতে গেলে আবার এত দূরে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। তখন সেক্ষেত্রে দেখা যাবে শব্দ তরঙ্গের যে সময়টা লাগছে সেটা 1-10 সেকেন্ডের থেকে বেশি। তখন সেক্ষেত্রে কি হবে, আমি সেই শব্দের প্রতিধ্বনিটা শুনতে পাই। ঠিক আছে? এবং বড় হল ঘর, বড় পাহাড়, এগুলোর সামনে যদি দাঁড়িয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে প্রতিধ্বনি খুব সহজে শোনা যায়, কিন্তু ছোট ঘরের মধ্যে এইগুলো শুনতে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি ঘুরিয়ে মানে যেটা করতে পারি, এই প্রতিফলকটা কত দূরে আছে সে সম্পর্কেও কিন্তু আমি খুব সহজে একটা ইকুয়েশন বের করে দিতে পারি। পারি না? যেমন দেখো, আমি বলে দিলাম সাপোজ এই প্রতিফলকটা ডি দূরত্বে আছে, আর আমি ধরে নিলাম বায়ুতে শব্দের বেগ ভি, আমি জেনারেল একটা আলোচনা করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে এখানে তো শব্দ তরঙ্গ, কোনো তো ত্বরণ হওয়ার দরকার নেই, অ্যাক্সিলারেশনের ব্যাপার নেই। তাহলে আমার ইকুয়েশন অফ মোশন হওয়া উচিত s = v × t তরঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, তরঙ্গটা কত দূর যাচ্ছে? d দূরত্ব যাচ্ছে, আবার d দূরত্ব ফিরে আসছে। তাহলে আমাকে প্রতিধ্বনি শুনতে গেলে মোট 2d দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তরঙ্গকে, তাই তো? আমাকে করতে হচ্ছে না, তরঙ্গটা একবার d দূরত্ব যাচ্ছে, একবার d দূরত্ব আসছে। তাহলে
তাহলে তরঙ্গ 2D দূরত্ব যাচ্ছে। তরঙ্গের বেগ আমি জানি, আমার কাছে সাপোজ স্টপ ওয়াচ আছে, প্রতি শব্দ উৎপন্ন করলাম, স্টপ ওয়াচ অন করলাম, প্রতিধ্বনি শুনতে পেলাম, স্টপ ওয়াচ অফ করলাম, তাহলে সেক্ষেত্রে টিটা পেয়ে যাবো। তাহলে দেখো ডি ইকুয়াল টু, খুব সহজে বের করে দিতে পারি, ডি ইকুয়াল টু হাফ ভিটি। অর্থাৎ শব্দ তরঙ্গের বেগ যদি আমার জানা থাকে, আমি স্টপ ওয়াচের সাহায্যে টাইমটা পেয়ে গেলাম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, সেখান থেকে আমি বের করে দিতে পারি যে আমার সামনের এই পাহাড়টা কত দূরে আছে। খুব সিম্পল পদ্ধতি, তাই না? বেশ, তাহলে এইভাবে আমরা প্রতিধ্বনির সাহায্যে খুব দূরের প্রতিফলকের দূরত্ব আমি খুব সহজে বের করে দিতে পারি। বেশ, এরপর আমরা আলোচনা করব যে একটা একমাত্রিক শব্দ মনোসিলেবল, তার প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা আর প্রতিফলকের মধ্যে কত দূরত্ব হতে হবে। একমাত্রিক শব্দ, মনোসিলেবল, ব্যাপারটা আবার ওই একই রকমের। এই মনে করো একজন সোর্স, উৎস, আর এই মনে করো প্রতিফলক। আমি চাইছি কি একটা মনোসিলেবল শব্দ, সেটা ঠিক করে তার প্রতিধ্বনি শুনতে চাইছি। এখন যারা মনোসিলেবল ব্যাপারটা বুঝছো না, একমাত্রিক বোঝার কথা সবারই, তাদের জন্য বলি যে আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি তখন একবারে উচ্চারণ করতে পারি না। যেমন মনে করো আমি বলছি এডুকেশন, আমি বলতে হচ্ছে এডুকেশন, বা মনে করো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ভেঙে ভেঙে বলছি, তাহলে এই যতবার ভাঙতে হচ্ছে সেটাকে বলা হয় সিলেবল, তাই না? এগুলো জানো যে কন্টিনিউয়াস 4টা সিলেবল, কিন্তু আমি চাইছি একটা মনোসিলেবল, ঠিক আছে? এমন একটা শব্দ যেটা যেটা একবারই উচ্চারণ হবে, সাপোজ মা, একবারে উচ্চারণ হয়ে গেল। তো সেরকম মনোসিলেবল শব্দের প্রতিধ্বনি যদি আমি শুনতে চাইছি, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা কত হতে হবে। তো তার জন্য তোমাকে একটা ইনফরমেশন জানতে হবে, যে আমি ম্যাক্সিমাম ব্যাপারটা লিমিটিং কেস করতে চাইছি, যে একটা আমরা 1 সেকেন্ডে 5টার বেশি সিলেবল উচ্চারণ করতে পারি না। তুমি চেষ্টা করে দেখতে পারো যে আমি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট 1 সেকেন্ডে 5টার বেশি সিলেবল কখনোই, আমি বলছি কন্টিনিউয়াস 4টা সিলেবল উচ্চারণ করলাম, যতই তুমি যেভাবেই বলো না কেন 5টার বেশি পদাংশ, সিলেবলের বাংলা হচ্ছে পদাংশ, আমি উচ্চারণ করতে পারবো না। তাহলে ঘুরিয়ে আমি বলতে পারি যে একটা সিলেবল, মনোসিলেবল, এই উল্টো দিক থেকে বলছি, উচ্চারণ করতে আমার কত সময় লাগবে? 1-এর 5 সেকেন্ড। আমি বলেছিলাম 1 সেকেন্ডে উচ্চারণ করতে পারি 5টি সিলেবল, তাহলে একটি সিলেবল উচ্চারণ করতে কত সময় লাগবে? 1-এর 5 সেকেন্ড, তাই না? তাহলে আমাকে দেখতে হবে এই সময়ে শব্দ কতটা দূরত্ব যেতে পারে। তাহলে 1 সেকেন্ডে শব্দ কত দূরত্ব যায়? শব্দের বেগ আমি ধরে নিলাম সাপোজ 330 মিটার, তাহলে 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে 330 মিটার, তাহলে 1-এর 5 সেকেন্ডে শব্দ কত যাবে? 330 ইনটু 1-এর 5, তাহলে এটা হয়ে গেল 66 মিটার। তাহলে ওই সময়ে শব্দ 66 মিটার পথ অতিক্রম করতে পারবে। তাহলে আমাকে দেখতে হবে 66 মিটার যে পথ অতিক্রম করবে, আমি যে প্রতিধ্বনি শুনবো, তাহলে তোকে একবার যেতে হবে, আবার একবার আসতে হবে, তাই না? তাহলে এই দূরত্বটা যদি ডি হয়, তাহলে শব্দকে অতিক্রম করতে হবে ডি প্লাস ডি। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি 2d সমান 66, তাহলে ডি কত হবে? ডি হতে হবে 33 মিটার। তার মানে একটা মনোসিলেবল শব্দ, সেটা যদি উচ্চারণ করতে হয়, তার প্রতিধ্বনি যদি শুনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার যেটা সময় লাগবে সেটা হচ্ছে 33 মিটার। একই রকম ভাবে যদি কোনো দ্বিমাত্রিক শব্দ বলে, একমাত্রিক হয়ে গেল, মনোসিলেবল হয়ে গেল, এবার চলে এসো দ্বিমাত্রিক, তাহলে 1 সেকেন্ডে 5টা, তাহলে একটি উচ্চারণ করতে 1-এর 5 সেকেন্ড, তাহলে দুটো যদি সিলেবল হয় তাহলে সময় লাগবে 2-এর 5 সেকেন্ড। এবার তুমি 2-এর 5 সেকেন্ড দিয়ে ক্যালকুলেশন করো, 2-এর 5 সেকেন্ডে কত উচ্চারণ করতে পারবে, কত যেতে পারবে? এটা হয়ে যাবে 66 মানে 132 মিটার, তাহলে 132, 2d সমান হয়ে যাচ্ছে 132, তাহলে d ইকুয়াল টু হয়ে যাবে 66 মিটার। তাহলে একটা বাইসিলেবল শব্দ উচ্চারণ করলে তার প্রতিধ্বনি শোনার জন্য আমাকে 66 মিটার দূরে প্রতিফলক রাখতে হবে। একই রকম ভাবে যদি ত্রিমাত্রিক হয়, তাহলে এটা হয়ে যাবে 3-এর 5, এবং সেক্ষেত্রে দূরত্বটা হয়ে যাবে 99 মিটার। একই রকম ভাবে করবে যে আমরা 1 সেকেন্ডে 5টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারি না, তাহলে একটা পদাংশ উচ্চারণ করতে সময় লাগে 1-এর 5 সেকেন্ড, তাহলে 3টে পদাংশ উচ্চারণ করতে সময় লাগে 3-এর 5 সেকেন্ড। এবার 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে 330 মিটার, তাহলে 3-এর 5 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে হবে।
এই হচ্ছে তোমার কাজ। তাহলে এইভাবে আমি যে কোনো মাত্রার শব্দের জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া দরকার সেটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। ঠিক আছে, বেশ, এই গেল তোমার শ্রোতা আর প্রতিফলকের মধ্যে দূরত্ব। আচ্ছা, আরেকটা ঘটনা আমাদের ঘটে বাস্তবিক জীবনে প্রতিফলনের জন্য, যেটাকে বলা হয় রিভারবারেশন বা অনুরণন। ঠিক আছে, রিভারবারেশন। রিভারবারেশন ব্যাপারটা কি, আমরা যখন মেঘ ডাকে, মেঘের গুড়গুড়টা অনেকক্ষণ ধরে শুনতে পাই, তাই না? তো ব্যাপারটা কি হয়, সেই ঘটনাটাই হচ্ছে অনুরণন। অনুরণনে অ্যাকচুয়ালি কি হয় তোমাকে বলি, যদি কোনো একটা শব্দ উৎস, তার আশেপাশে যদি মাল্টি রিফ্লেক্টর থাকে, একাধিক প্রতিফলক থাকে, তাহলে শব্দ তরঙ্গ সেই প্রতিফলকে বারবার প্রতিফলিত হওয়ার জন্য সেই শব্দটাকে আমি একাধিকবার শুনতে পাই। মেঘের ক্ষেত্রে কি হয়, মেঘ ডাকার ক্ষেত্রে কি হয়, একসঙ্গে তো অনেক মেঘের স্তর সৃষ্টি হয়, সেই মেঘের স্তরগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার মনে করো কোনো কারণে মেঘে মেঘে ঘষা হলো, মেঘে মেঘে ঘষার ফলে একটা শব্দ উৎপন্ন হলো। সেই শব্দটা কি হয়, আশেপাশে যত মেঘের স্তর আছে বারবার 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 ধাক্কা খেতে থাকে। এই বারবার ধাক্কা খাওয়ার জন্য কি হয়, সেই শব্দটাকে অনেকক্ষণ ধরে শুনতে পাওয়া যায়, গুড়গুড় গুড়গুড় করে অনেকক্ষণ ধরে শব্দটা শুনতে পাওয়া যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে অনুরণন। এবং যদি অনুরণন হয়, কোনো কথার অনুরণন হয়, তাহলে কিন্তু সেই কথাটাকে তুমি স্পষ্ট শুনতে পারবে না। বারবার বারবার ওইভাবে শোনার জন্য যদি তাড়াতাড়ি আসে, তাহলে শব্দটা শোনা যায় না। যেমন মনে করো বড় একটা হল, সিনেমা হল, সেই সিনেমা হলে যদি অনুরণন হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার সিনেমার যে ডায়লগগুলো, সেই ডায়লগগুলো কিন্তু তুমি স্পষ্ট শুনতে পাবে না। সেই জন্য যখনই কোনো সিনেমা হল তৈরি করা হয় যে কোনো ধরনের, সেখানে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া হয়। কিছু ব্যবস্থা মানে, তোমার মনে করো শব্দ উৎস যেখানে হচ্ছে বা প্রতিফলক যেখানে আছে, তার কাছাকাছি শব্দকে শোষণ করার মতো কিছু ব্যবস্থা রাখা হয়। যেমন মেঝেতে কার্পেট পেতে রাখা হয়, দেওয়ালে কাপড় জাতীয় কোনো কিছু টাঙিয়ে রাখা হয়। তাহলে কি হবে, মাল্টি রিফ্লেক্টর ব্যাপারটা হবে না, কারণ হলঘর তো বিশাল বড় সিনেমা হল। বা তোমার মনে করো একটা ডায়লগ হলো, সেই ডায়লগটা দূরের প্রতিফলকে প্রতিফলিত হলো, বা চারিদিকে প্রতিফলক আছে, তোমার যদি বারবার প্রতিফলিত হয়ে একই কথা শোনা যায়, যখন একই কথা শুনবে ততক্ষণে তো পরের ডায়লগ চলে আসবে, তাই না? সুতরাং সেক্ষেত্রে কথা বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য এই চারিদিকে দেওয়ালগুলো করা হয় সিনেমা হলের ক্ষেত্রে, সেখানে ওই শোষক পদার্থ যেটা শব্দ তরঙ্গ শোষণ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা করা হয় যাতে অনুরণন ঘটনা না ঘটে। ঠিক আছে, কার্পেট জাতীয় পদার্থ তো মেঝেতে রাখাই হয়, আর দেওয়ালের গায়েও তোমাকে বললাম যে কাপড় জাতীয় কোনো পদার্থে আস্তরণ দেওয়া হয়। আচ্ছা, নেক্সট চলে এসো প্রতিধ্বনির অ্যাপ্লিকেশন। তো প্রতিধ্বনির একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, যে প্রতিধ্বনির সাহায্যে আমি শ্রোতা ও প্রতিফলকের মাঝের দূরত্ব কত, সেই দূরত্বটাকে আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। এছাড়াও দুটো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমাদের সিলেবাসে রয়েছে। এক হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়, আরেকটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, ডেপথ অফ সি। তো বলে রাখি, এগুলো কিন্তু সম্পূর্ণ থিওরিটিক্যাল। সম্পূর্ণ থিওরিটিক্যাল কেন, তার কারণ হচ্ছে যে পদ্ধতিটা আমি করব সেটা স্পেশাল কেস, সবসময় না হতেও পারে। কারণ সমুদ্রের গভীরতা সব জায়গায় সমান নয়। এমন নয় যে সমুদ্রটা নিচটা একদম ফ্ল্যাট, এটা বাস্তবে সম্ভব নয়। শুধু তাই নয়, সমুদ্রের গভীরটা কোথাও কোথাও ডুবো পাহাড় থাকে, কোথাও মাছের ঝাঁক থাকে, কোথাও অন্যান্য প্রাণী থাকে। এইগুলো থাকলে কিন্তু সমুদ্রের গভীরতাটা যে পদ্ধতিটা আমি বলছি বা নাইনেও তোমরা পড়ে এসছো, সেই পদ্ধতিতে কিন্তু করা সম্ভব নয়। যাই হোক, তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা হয়েছে যে কিভাবে শব্দের প্রতিফলনকে আমি কাজে লাগাতে পারি। এই মনে করো সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের তলদেশ। তোমাকে কি করতে হবে, আমার একটা জাহাজ লাগবে, সমুদ্রের মাঝখানে আমি পৌঁছে গেছি, যেখানে আমি সমুদ্রের গভীরতা নির্ণয় করব। আচ্ছা, উপরিতল থেকে সাপোজ একটা নির্দিষ্ট গভীরতায়, সেই ক্যাপিটাল এইচ, আমি দুটো দিকে দুটো জিনিস রাখবো। একদিকে রাখবো শব্দের উৎস, আচ্ছা এটাকে আমি স্মল এইচ বলছি, একটা শব্দের উৎস, সে সোর্স। আর এখানে আমি একটা যন্ত্র রাখবো যেটাকে বলা হয় হাইড্রোফোন। এইচ মানে হচ্ছে হাইড্রোফোন যন্ত্র। হাইড্রোফোন ব্যাপারটা কি, হাইড্রোফোন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা শব্দ ডিটেক্ট করার জন্য কাজে লাগে। মানে কোনোভাবে যদি কোনো শব্দ হাইড্রোফোন যন্ত্রে চলে আসে, তাহলে সে সেই শব্দটাকে ডিটেক্ট করে এবং কোনো একটা সিগন্যালের মাধ্যমে বোঝায় যে আমি শব্দ তরঙ্গ অ্যাকসেপ্ট করেছি বা পেয়েছি।
তো করার পদ্ধতি কি, আমি এস মানে যেখানে রেখেছি সেখানে হচ্ছে রেখেছি একটা বিস্ফোরক সাপোজ, বা শব্দের উৎস। শব্দের উৎস কি হবে, বিস্ফোরক কি হতে পারে। তোমার কাছে, তুমি জাহাজে বসে আছো, তুমি কি করলে বাই সাম ওয়ে ওই বিস্ফোরকটা বিস্ফোরণ ঘটালে। তাহলে যদি বিস্ফোরকটার বিস্ফোরণ ঘটাও, কি ঘটনা ঘটবে, সেই বিস্ফোরণের শব্দটা অবভিয়াসলি তোমার হাইড্রোফোন যন্ত্রে পৌঁছাবে। হাইড্রোফোন এক শক্তিশালী শব্দ ডিটেক্ট করার যন্ত্র। তাহলে সেক্ষেত্রে আমার এখানে হাইড্রোফোনে একটা সিগন্যাল এলো, যে একটা সাউন্ড ওয়েভ এসেছে, তাহলে একটা সিগন্যাল এই পথে আসবে। এবার দেখো এইখানেও কিন্তু শব্দ তরঙ্গটা প্রতিফলিত হতে পারে। এই প্রতিফলিত হলো, আবার এখানে এসে পৌঁছালো। তাহলে দুটো পথে কিন্তু শব্দ তরঙ্গ হাইড্রোফোনে এসে পৌঁছাবে, মানে হাইড্রোফোন দুটো সিগন্যাল অ্যাকসেপ্ট করবে। আচ্ছা আমি এখানে একটু নাম দিয়ে দিই, সাপোজ এটা ও, আর এখানে যেটা নাম দিলাম সাপোজ এন। তারপরে আমি এখানে বলতে পারি যে হাইড্রোফোনে দুটো শব্দ অ্যাকসেপ্ট হবে। কেন, শব্দ একবার এস এন এইচ পথে হাইড্রোফোনে পৌঁছাবে, আর একবার এস ও এইচ পথে হাইড্রোফোনে পৌঁছাবে। তো দুটো সময় নিশ্চয়ই সমান নয়, দুটো আলাদা বলছি। তাহলে আমি ধরে নিলাম এস এন এইচ এই পথে যেতে সময় লাগলো t1, আর এস ও এইচ এই পথে যেতে সময় লাগলো t2। অবভিয়াসলি t2 মাস্ট বি গ্রেটার দেন t1। ঠিক আছে, আমি ধরে নিলাম ওই জল মাধ্যমে শব্দের বেগ, ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্যাট লিকুইড মিডিয়াম, ওয়াটারই বলতে পারি, শব্দের বেগ হচ্ছে v। তাহলে এবার আমি ক্যালকুলেশন শুরু করছি। প্রথমে লিখছি এসএন এইচ, এই গোটা পথটা আমি লিখতে পারি এসএন প্লাস এনএইচ, আপত্তি থাকার কথা নয়। এটাকে আমি কি লিখতে পারি, পথ তো এস, এস ইকুয়াল টু ভিটি, কত সময় লেগেছে টি1, তাহলে ভি ইনটু টি1। তাহলে আমি এখানে বলতে পারি এসএন আর এনএইচ সমান পথ, তাহলে 2SN ইকুয়াল টু VT1। তাহলে আমি পেয়ে যাচ্ছি SN ইকুয়াল টু হাফ VT1। একই রকম ভাবে আমি যদি SOH করি, তাহলে এটা হয়ে যাচ্ছে SO প্লাস OH ইকুয়াল টু VT2। তাহলে আমার পড়ে থাকছে 2SO ইকুয়াল টু VT2। তাহলে এটা পড়ে থাকছে SO ইকুয়াল টু হাফ VT2। দেখো ছবি থেকে, ছবি যা করেছি সেখানে খুব সিম্পল ক্যালকুলেশন করলাম। ফর্মুলা একটাই, যে সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়। মানে তুমি ক্লাস 9 থেকে যেটা ফর্মুলা করছো v ইকুয়াল টু s বাই t, আমি এখানে প্রয়োগ করেছি s ইকুয়াল টু vt। যেহেতু এখানে তরঙ্গ, তো ত্বরণের কোনো ব্যাপার নেই, নো অ্যাক্সিলারেশন। ওয়েভের কোনো অ্যাক্সিলারেশন হয় না ইন জেনারেল, যদি না বলে দেওয়া থাকে। তাহলে এখানে অ্যাক্সিলারেশন যদি বাদ দিই, তাহলে s ইকুয়াল টু ut বা s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কয়ার, ft স্কয়ারটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এবার ছবিতে দেখো আমি কোন কোন দূরত্বটা পেলাম, এই দূরত্বটা পেলাম আর এই দূরত্বটা পেলাম। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, তাহলে লম্বটা বের করতে পারবো না। তাহলে আমি অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম আমি লিখতে পারি ON ইকুয়াল টু SO স্কয়ার মাইনাস SN স্কয়ার। অবভিয়াসলি এটা রুট ওভার হবে, তাহলে এটা পড়ে থাকবে SO, তাহলে এটা পড়ে থাকছে 1 এর 4 v স্কয়ার t2 স্কয়ার, এটা 1 এর 4 v স্কয়ার t1 স্কয়ার। এখান থেকে দেখো 1 এর 4 v স্কয়ার কমন যাচ্ছে, এবং গোটাটাকে যদি আমি রুট ওভারের বাইরে করে দিই, তাহলে পড়ে থাকছে t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। দেখো ON এই গভীরতাটা কিন্তু সহজেই পেয়ে গেলাম। কি না, আমি শুধুমাত্র একটা বিস্ফোরক আর হাইড্রোফোন যন্ত্র রেখেছিলাম, কতক্ষণ পর শব্দ পাচ্ছি সেই দুটো দেখে নিয়ে আমি ON কিন্তু সমুদ্রের গভীরতা নয়, ON হচ্ছে এই বিস্ফোরক থেকে সমুদ্রের গভীরতা, তার সঙ্গে স্মল এইচটা অ্যাড করতে হবে। তাহলে সমুদ্রের গভীরতা কত হয়ে গেল, h প্লাস ON। তাহলে আমি বলতে পারি সমুদ্রের গভীরতা h প্লাস হাফ v, এটা পড়ে থাকছে t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। তাহলে খুব সহজে আমাদের সবগুলো জানা, h আমি তো ধরে নিয়েছি কত নিচে রেখেছি, শব্দের বেগ আমি জানি, t2টা আর t1টা আমি হাইড্রোফোন থেকে পেয়ে গেলাম। কিন্তু তাও বলে রাখি এটা থিওরিটিক্যালি সম্ভব, শুধুমাত্র প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এই যে বললাম সমুদ্রের তলটা এরকম স্ট্রেট হবে না। এইখানটা দিয়ে মনে করো যদি ডুবো পাহাড় হয়, তুমি হাইড্রোফোনের যন্ত্রই পাবে না। এইখানে যদি তোমার একটা মাছের ঝাঁক থাকে, তাহলে হাইড্রোফোনে কখনোই সেকেন্ড সাউন্ডটা পৌঁছাবে না। সুতরাং এই ধরনের সমস্যা রয়েছে,
তবু তোমাকে বোঝানো যে আমি যদি প্রতিধ্বনিটাকে এইভাবে ব্যবহার করতে পারি, আমি প্রতিধ্বনি ব্যবহার করে এভাবে সমুদ্রের গভীরতা মাপতে পারি যদি সমুদ্রের তলদেশটা ওরকম স্ট্রেট হয় এবং মাঝখানে যদি কোনো বাধা, ডুবো পাহাড় বা কোনো অবস্ট্রাকশন না থাকে। একই রকম ভাবে আমি বিমানের উচ্চতা নির্ণয় করতে পারি। এটাও বলে রাখি, এটাও কিন্তু কমপ্লিটলি থিওরিটিক্যাল। কেন থিওরিটিক্যাল বলছি দেখো, একটা বিমান মনে করো ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে, আমি জানতে চাইছি ওই বিমানটা কত উচ্চতা দিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমার বিমানের চেনাশোনা কেউ থাকতে হবে, কারণ তুমি নিচ থেকে সব কিছু করতে পারবে না। বিমানের উচ্চতা, তো একই রকম ভাবে ভাবছি যে একটা বিমান এরকম আনুভূমিক ভাবে উড়ে যাচ্ছে, তো মোটামুটি আঁকছি, এই ধরলাম একটা বিমান, রাইট, এই অবস্থানে আছে, আর এই মনে করো ভূমি। করতে যেটা হবে, বিমানের যে চালক আছে বা যাত্রী আছে তাকে একটা ফায়ারিং করতে হবে, একটা শব্দ তৈরি করতে হবে। বিস্ফোরণ করলে তো বিমান উড়ে যাবে, বিমান সেটা চাইছি না, একটা ফায়ারিং করলো। বিমান মনে করো সাপোজ ভি বেগে অগ্রসর হচ্ছে, তো বিমানটা যখন এই অবস্থানে তখন একটা ফায়ারিং করলো। বিমান কিন্তু থামছে না, ফায়ারিং করে ও নিজের মতেই এগিয়ে চলছে, কিন্তু এ বিন্দুতে থাকার সময় একটা ফায়ারিং করলো। এবং মনে করো যখনই ফায়ারিং করলো, সেই ফায়ারিং এর শব্দ এইভাবে ভূমিতে এসে প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হয়ে এইভাবে ছিটকে যাবে। প্রতিফলিত হলে একটা নির্দিষ্ট দিকে সরে যায়। তো আমি ধরে নিলাম যখন এইখানে বিমানটা এলো, যেটা বাস্তবে একটু কঠিন আছে, যে যখন এখানে এলো ঠিক সেই সময়ে প্রতিধ্বনিটা শুনতে হবে। আবার বলছি, যখন এ বিন্দুতে ছিল তখন শব্দ করলো, যখন বি বিন্দুতে পৌঁছালো তখন তার প্রতিধ্বনি শুনতে হবে। প্রতিধ্বনি ওই বিন্দুতে যদি শুনতে না পাই তাহলে কিন্তু হবে না, ঠিক? তাহলে এ বিন্দুতে থাকার সময় শব্দ করলো, বি বিন্দুতে থাকার সময় প্রতিধ্বনি শুনতে পেল। এবার তুমি এখানে একটা জিনিস একটু ভাবো, যে এখানে কিন্তু দুটোর বেগ আলাদা, বিমানের বেগও লাগবে আর এই পথে যে যাবে সেটা কিন্তু তরঙ্গের বেগ, দুটো বেগ কিন্তু আলাদা। এখানে কিন্তু সময়টা সেম, মানে বিমানটা যে সময়ে এ থেকে বি তে যাবে সেই সময়ে তরঙ্গ এ থেকে ও হয়ে বি তে পৌঁছাবে। আগের ক্ষেত্রে কি ছিল, তরঙ্গই ছিল, বেগটা সেম ছিল, ভি সেম ছিল, টি আলাদা ছিল। এখানে ভি আলাদা, টি সেম, তাই না? তাহলে আমি বলতে পারি এ থেকে বি বিন্দুতে বিমানটা পৌঁছাতে সময় যদি টি সময় লাগে, তাহলে তরঙ্গ এ থেকে ও হয়ে বি তেও কিন্তু টি সময় লাগবে। এটা কিন্তু ফর ওয়েভ, আর এটা হচ্ছে বিমানের জন্য। এই দুটো জিনিস খেয়াল রেখো, বিমানের বেগ হচ্ছে স্মল বি, তরঙ্গের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। এখানে একটা এন লাগবে, তাহলে আগের মতোই লিখতে পারি এ এন বি, এই দূরত্বটা হচ্ছে এ এন প্লাস এন বি, এবং এটা কত করে থাকবে, এ এন প্লাস এন বি, টি সময় লেগেছে স্মল ভি, তাহলে স্মল ভি টি, তাহলে 2an সমান হচ্ছে vt। তাহলে এখান থেকে তুমি an ইকুয়াল টু বের করবে হাফ vt। একই রকম ভাবে আমি লিখতে পারি a ও b, সেটা হয়ে গেল ao প্লাস ob, এটা হয়ে যাবে ক্যাপিটাল V ইনটু t। তাহলে এখান থেকে ao ইকুয়াল টু করে থাকবে হাফ ইনটু vt। তাহলে আবার পিথাগোরাসের ফর্মুলা, তাহলে on ইকুয়াল টু করে থাকবে রুট ওভার অফ ao স্কয়ার মাইনাস an স্কয়ার। তাহলে এখানে যদি আমি ভিটা t/2 কমন নিয়ে নিই, তোমার অ্যাকচুয়ালি পড়ে থাকছে ao স্কয়ার, তাহলে 1 এর 4 v স্কয়ার t স্কয়ার, 1 এর 4 v স্কয়ার t স্কয়ার। তাহলে ভিটা তো কমন যাবে না, t/2 কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে v স্কয়ার মাইনাস v স্কয়ার। এটাও কিন্তু থিওরিটিক্যালি ট্রু, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যদি বলো খুব টাফ, কারণ বিমানে থেকে তুমি প্রথমত গুলি চালাতে পারবে না। যদি ফর অ্যাপ্লিকেশন বিমানটা ওইভাবে নিলে যে আমি সত্যি বের করতে চাইছি, তাহলেও যখন এ থেকে বি তে পৌঁছাবে সেই সময় তুমি প্রতিধ্বনি শুনতে নাও পেতে পারো, তাই না? সুতরাং বিমানের বেগটাকে তোমাকে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে যতক্ষণে প্রতিধ্বনি এ থেকে ও হয়ে বি তে পৌঁছায় সেই সময়ে যেন বিমানটা এ থেকে বি তে পৌঁছায়। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এইভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা একটু হলেও অসম্ভবই বলতে হবে। যাই হোক, থিওরিটিক্যালি অসম্ভব নয়। আচ্ছা, প্রতিসরণে চলে আসি। শব্দ তরঙ্গের প্রতিসরণ নিয়ে খুব বেশি আলোচনা আমাদের নেই। প্রতিসরণ
ওই একই রকমের আলোক তরঙ্গের ক্ষেত্রে যে এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে আপতিত হয় তাহলে সেক্ষেত্রে গতিপথ পরিবর্তিত হয়। দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতিপথ পরিবর্তিত হয়। তো আমি শব্দ তরঙ্গের ক্ষেত্রে দেখব যে কি ধরনের ঘটনা ঘটে, একটু আলাদা রকমের ঘটনা ঘটবে। সাপোজ আমার এরকম একটা দুই মাধ্যমের বিভেদ তল আছে। সাপোজ উপরের তলটা হচ্ছে লঘু মাধ্যম আর নিচের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। এই মনে করো প্রতিফলক। এইভাবে একটা তরঙ্গ আপতিত হলো, সে আপতন কোণ হচ্ছে আই। আমি ধরে নিলাম লঘু মাধ্যমটা হচ্ছে এয়ার আর ঘন মাধ্যমটা হচ্ছে ওয়াটার, যেটা আমরা খুব সহজে পেতে পারি। আমি সেরকম দুটো মাধ্যমের কথাই নিলাম। লঘু মাধ্যমটা হচ্ছে বায়ু আর ঘন মাধ্যমটা হচ্ছে জল। ঠিক, আমি ধরে নিলাম বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কটা লাগবে সাপোজ মিউ এ, আর জল মাধ্যমের প্রতিসরাঙ্ক সাপোজ মিউ ডব্লিউ। আচ্ছা, আরো কতগুলো জিনিস লাগবে, যে বায়ু মাধ্যমে বেগ হচ্ছে ভি এ আর জল মাধ্যমে বেগ হচ্ছে ভি ডব্লিউ। এই ইনফরমেশনগুলো লাগে, তা নাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি না। বেশ, এবার আমাকে দেখাতে হবে যে কোনটা বড় হবে, আপতন কোণ বড় হবে না প্রতিসরণ কোণ বড় হবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে আমাদের আলোক তরঙ্গের ক্ষেত্রে কি হয়? আলোক তরঙ্গের ক্ষেত্রে হয় আপতন কোণটা বড়, প্রতিসরণ কোণটা ছোট, তাই না? লঘু থেকে ঘন মাধ্যমে গেলে এখানে কিন্তু উল্টো ঘটনা ঘটবে। কেন উল্টো ঘটনা ঘটবে পরে আসছি, আমি আগেই ছবিটা এঁকে দিলাম। এক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, আপতন কোণটার থেকে প্রতিসরণ কোণটা বড় হয়। সেটাই আমি ব্যাখ্যা করব কেন এটা হয়। ঠিক, কিভাবে করব? স্নেলের সূত্র। আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। স্নেলের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, আমি কি লিখতে পারি? sin i1 বাই sin i2 কি হওয়া উচিত? a মিউ জি। স্নেলের সূত্রটা কিন্তু কোনোভাবে ভুল প্রমাণিত নয়, স্নেলের সূত্র একদম ঠিক আছে। তার মানে আমার এখানে লেখা উচিত, জি লিখলাম, সরি, এটা জি নয়, ডব্লিউ। এয়ার থেকে ওয়াটার মাধ্যমে আসছে, তাহলে sin i1 বাই sin i2 ইকুয়াল টু a মিউ w। আচ্ছা, a মিউ w কে এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ককে লিখতে পারি এভাবে, পরম প্রতিসরাঙ্কের টার্মে মিউ w বাই মিউ a। ঠিক, বেশ। এবার মিউ সমান কি? মিউ সমান হচ্ছে c বাই v, শূন্য মাধ্যমে বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে বেগ। তো এখানে আমি এভাবে করছি c বাই vw, আর এটা হয়ে যাচ্ছে c বাই va। আমি এ মানে এ আর নাও হতে পারে, তাও বলা ভালো। এখানে আমি শূন্য মাধ্যম বলছি যেহেতু, আমি লঘু থেকে ঘন বললাম। আমি লঘু থেকে ঘন বললাম, আমি ধরলাম এ মাধ্যম থেকে w মাধ্যমে আসছে, তাহলে c বাই vw, c বাই va। তাহলে এটা পড়ে থাকছে, দেখো, va বাই vw। এটা পড়েছো নিশ্চয়ই, mu ইকুয়াল টু c বাই v। এখানে c টা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমে তরঙ্গের বেগ। তাহলে va বাই vw। এবার তুমি একটা জিনিস খেয়াল করে বলো যে কোন মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ বেশি হবে। তো বলে রাখি, শব্দ তরঙ্গের বেগ সব থেকে বেশি হচ্ছে সলিড মিডিয়ামে, তারপর হচ্ছে লিকুইড মিডিয়ামে, তারপর হচ্ছে গ্যাস মাধ্যমে। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে সলিড, তারপর লিকুইড, তারপরে গ্যাস, তাই না? তাহলে এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস। তাহলে আমি এখান থেকে বলতে পারি VW ইজ গ্রেটার দ্যান VA। তাহলে VW মানে বেশি, মানে কি হরটা বেশি, তার মানে এখানে হর বেশি। তাহলে আমি বলতে পারি অতএব sin i2 ইজ গ্রেটার দ্যান sin i1। তাহলে আমার পড়ে থাকবে i2 গ্রেটার দ্যান i1, যেটা আমি বলেছিলাম। এটাই খালি পার্থক্য আলোক তরঙ্গের ক্ষেত্রে। আলোক তরঙ্গের ক্ষেত্রে কি বায়ু মাধ্যমে বেগ সব থেকে বেশি, তরল মাধ্যমে কিছুটা কম, কঠিন মাধ্যমে আরো কম। এখানে কিন্তু শব্দ তরঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যম, তারপরে হচ্ছে লিকুইড মাধ্যম, তারপর হচ্ছে গ্যাসীয় মাধ্যম। সুতরাং গোটা ব্যাপারটা উল্টো, সেই জন্য এই ঘটনাটা ঘটে থাকে। এবার আমরা প্রতিফলন সম্পর্ক দু একটা, প্রতিফলন সম্পর্কিত দু একটা নিউমেরিক্যালস করে দেখি। বেশ, তিনটে অঙ্ক
মোটামুটি আমরা করব। প্রথম অঙ্ক বলছে এরকম, দেখো বলছে 44.1 মিটার গভীর একটা কুয়ো আছে। এই ধরে নাও একটা কুয়ো যার 44.1 মিটার গভীরে জল আছে। তাহলে এটা হয়ে গেল 44.1 মিটার। ম্যাথমেটিক্যালি আমি বলতে পারি এখানে h ইকুয়াল টু 44.1 মিটার। কি হয়েছে, তুমি এই কুয়োতে একটা পাথর ফেলে দিলে, মানে তুমি এখান থেকে একটা পাথর ফেললে। এবার পাথর ফেললে মানে কি u ইকুয়াল টু 0, তোমাকে তো কোনো বেগ দেওয়া নেই, তোমার কাছে একটা পাথর ছিল, ফেলে দিলে। তাহলে ইউ লিভ দ্য স্টোন উইথ ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা, এরপর কি বলেছে, কত সময় পর তুমি জলে পড়ার প্রতিধ্বনি শুনতে পাবে। তোমার বলে দিয়েছে v ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড, এটা তোমার দেওয়া আছে। বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর তুমি পাথরটা জলে পড়ার শব্দ শোনা যাবে। তো তোমাকে প্রথমে ভাবতে হবে জলে পড়ার শব্দ কখন শুনতে পাবো। যেমন দেখো, আমি পাথরটাকে ফেললাম, পাথরটা জলে পড়লো, কত সময় লাগছে বের করতে হবে। তারপর যেই জলে পড়লো শব্দ তরঙ্গ উৎপন্ন হলো, সেটা উপরে উঠে আসবে। তাহলে এখানে কিন্তু দু ধরনের মোশন কনসিডার করতে হবে। প্রথমত তোমাকে স্টোনের মোশন কনসিডার করতে হবে, প্লাস তোমাকে ওয়েভের মোশন কনসিডার করতে হবে। স্টোনটা নিচের দিকে নামছে, ওয়েভটা উপর দিকে উঠছে। তুমি সাপোজ ধরে নিলে যে স্টোনটা মাটিতে জলে পড়ার জন্য সময় লাগলো t1 বার করতে হবে, আর ওয়েভটা উঠে আসতে সময় লাগলো t2, তোমাকে t2 বার করতে হবে। ফাইনাল রেজাল্ট হবে t1 প্লাস t2। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাকে প্রথমে বের করতে হবে পাথরটা জলে পড়তে কত সময় লাগলো, তারপর আমাকে দেখতে হবে ওয়েভটা নিচ থেকে উপরে উঠতে কত সময় লাগলো। এই দুটো হচ্ছে তোমার কাজ। তো আমি ধরে নিলাম পাথরটা জলে পড়তে t1 সময় লাগলো। তাহলে আমার ফর্মুলা কি, h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। যেহেতু অভিকর্ষের প্রভাবে পড়ছে, তাহলে সেক্ষেত্রে ত্বরণ হয়ে যাবে g, u টা 0, আমি t1 ধরেছি। তাহলে t1 ইকুয়াল টু 2h বাই g রুট ওভার, তাহলে পড়ে থাকছে 2 ইনটু 44.1 ডিভাইডেড বাই g, মিটার বলছে তাহলে 9.8। তাহলে এটা পড়ে থাকছে কাটলে 4.9, তাহলে বোধহয় 9 দিয়ে কাটা যাচ্ছে নাকি, তাহলে এটা হয়ে যাচ্ছে 9, তাই না? তাহলে পড়ে যাচ্ছে 3 সেকেন্ড। তাহলে পাথরটা জলে পড়তে সময় লাগছে 3 সেকেন্ড। বেশ, এবার আমরা দেখতে হবে তরঙ্গের ক্ষেত্রে। তরঙ্গের ক্ষেত্রে কত সময় বলেছি, t2। আচ্ছা, তরঙ্গের ক্ষেত্রে কিন্তু ত্বরণের কোনো ব্যাপার নেই, কোনোভাবেই ত্বরণের ব্যাপার নেই, সবটাই s ইকুয়াল টু vt। তাহলে এক্ষেত্রে h vt2, তাহলে t2 কত, h বাই v। h হচ্ছে 44.1 আর এটা হচ্ছে 340, এটা করলে কত আসবে, 0.1 আসবে। ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 0.13 সেকেন্ড। তাহলে মোট সময় কত লাগবে, মোট সময় হচ্ছে দুটোর যোগফল, তার মানে মোট শব্দটা যেটা শুনতে সময় লাগবে সেটা হচ্ছে 3.13 সেকেন্ড। ঠিক আছে, বেশ। নেক্সট প্রবলেম বলছে যে তুমি দুটো পাহাড়ের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছো, নট নেসেসারি একটা মিড পয়েন্ট। তুমি সেখানে মাঝখানে দাঁড়িয়ে একটা ফায়ারিং করলে, তোমার কাছে একটা ছোটখাটো বিস্ফোরকই আছে, সাপোজ ছোটখাটো বোম, চকলেট বোমা যেগুলো হয় সেগুলো আছে। আচ্ছা, সাপোজ এইদিকে একটা পাহাড় আছে, আমি পাহাড়টাকে স্ট্রেটই আঁকলাম তোমাকে বোঝাবার জন্য জাস্ট। আর এখানে মনে করো সেকেন্ড পাহাড়, সাপোজ এটা 1 নম্বর পাহাড়, এটা 2 নম্বর পাহাড়। তুমি মাঝামাঝি কোথাও একটা দাঁড়িয়ে আছো, এবং সেখানে দাঁড়িয়ে তুমি একটা সাপোজ পিস্তলই দেওয়া আছে, একটা ফায়ারিং করবে জাস্ট ফর এক্সপেরিমেন্ট। তাহলে কি ঘটনা ঘটবে, পিস্তলের শব্দ তুমি তো শুনতে পেলে, এবার শব্দটা এইদিকে গিয়ে একবার ফিরে আসবে, আরেকবার এদিকে গিয়ে ফিরে আসবে। বুঝতেই পারছো দুটো ক্ষেত্রে সময় কিন্তু সমান লাগবে না। একবার কম সময় লাগবে, মানে প্রথমে একটা শব্দ শুনবে আবার একটা শব্দ শুনবে, মানে দুবার তুমি প্রতিধ্বনি শুনতে পাবে। তো আমি ধরে নিলাম 1 নম্বর পাহাড় থেকে তোমার দূরত্ব হচ্ছে x, আর 2 নম্বর পাহাড় থেকে তোমার দূরত্ব হচ্ছে y। কি বলেছে, তুমি দুবার প্রতিধ্বনিকে শুনতে পেলে। বলছে প্রথমবার 1.5 সেকেন্ড পরে, এটা বলেছে 1.5 সেকেন্ড, আর এটা বলেছে 3.5 সেকেন্ড শুনতে পেলে।
প্রশ্ন দিয়েছে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত। ভি বলে দিয়েছে, ভি বলেছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত, মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট এক্স প্লাস ওয়াই। তো এক্স আর ওয়াই আলাদাভাবে বার করব, তাহলে এক্স প্লাস ওয়াই পেয়ে যাব। এবার এক্স পাবো কি করে, দেখো এক্স হচ্ছে প্রথম ক্ষেত্রে শ্রোতা আর উৎসের মধ্যে, শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব, আর ওয়াই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে শ্রোতা আর প্রতিফলকের মধ্যে দূরত্ব। তো শ্রোতা আর প্রতিফলকের মধ্যে কত দূরত্ব হওয়া উচিত সেটার একটা ফর্মুলা আমরা করেছি। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু ভি টি বাই টু, এটা ছিল না? তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে নিকটবর্তী পাহাড়ের দূরত্ব x, দূরবর্তী পাহাড়ের দূরত্ব y। তাহলে x ইকুয়াল টু ভি টি বাই টু, ভি কত বলেছে 340, আচ্ছা 1.5 সেকেন্ড, 1.5টাকে আমি লিখতে পারি 3/2, আর এটা পড়ে থাকলো 2, 2 দিয়ে প্রথমে কেটে দাও 170, আরেকবার 2 দিয়ে কাটো 85, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 245 মিটার। সিমিলারলি y ইকুয়াল টু আবার ভি টি বাই টু, t1 t2 করে দাও, তাহলে এটা পড়ে থাকছে 340, কত বলেছে 3.5, তাহলে 7/2 ডিভাইডেড বাই 2, দুটো 2 কাটলে এখানে 85 আসছে, 35 এরকম হওয়া উচিত। তাহলে 245 মিটার, আরেকটা ক্ষেত্রে আসছে এরকম চলে আসছে, ঠিক আছে? ক্যালকুলেশনটা একবার দেখে নেবে, ক্যালকুলেশনে কি আসছে। ক্যালকুলেশন যদি ঠিকঠাক হয় তাহলে এরকমই আসবে। এটা 85 আসছিল, 85 3 5 15, ওহো এটা ভুল হয়ে গেছে, 3 8 24 একে 25, একই রকম ভাবে 7 5 35, এটা ঠিক আছে। তাহলে x প্লাস y কত হবে, এটা সিম্পল ক্যালকুলেশনের সাহায্যে বের করে নিলে, তাই না? বেশ, আরেকটা অঙ্ক এখানে আমি করব। সাপোজ এক ব্যক্তি, এক পাহাড়ের ব্যক্তির কাছে পিস্তল আছে, ঠিক আছে, ফায়ারিং করার অপশন রয়েছে, সে একটা পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। সাপোজ আবার বলছি পাহাড়টাকে আমি স্ট্রেট জাস্ট প্রতিফলক হিসেবে বোঝার চেষ্টা করছি। তো একটা পাহাড় আছে আর এক ব্যক্তি সেই পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। আচ্ছা পাহাড়ের দিকে হেঁটে যেতে যেতে কি করলো, কোনো এক সময় 5 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে, যখন পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে। এই মনে করো ব্যক্তি হেঁটে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, যখন দূরত্ব 3 কিলোমিটার, 3 কিলোমিটার মানে 3000 মিটার, তখন কি করলেন, তিনি একটা ফায়ারিং করলেন। ব্যাস, ব্যক্তি কিন্তু হাঁটানো থামায়নি, ব্যক্তি কিন্তু কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছে, মানে হাঁটতে হাঁটতে বিস্ফোরণ করেও তো উনি হেঁটে যাচ্ছেন। তো দেখা গেল আরো কিছুটা এগোবার পর যখন উনি এইখানে আছেন, সাপোজ এই দূরত্বটা x, তখন উনি শব্দটার প্রতিধ্বনি শুনতে পেলেন। ব্যক্তি যাচ্ছিলেন 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? যখন উনি দ্বিতীয় পজিশনে পৌঁছালেন x দূরত্ব গিয়ে, তখন উনি ওই শব্দটার প্রতিধ্বনি শুনতে পেলেন। আরো স্পেসিফিক্যালি বললে, সাপোজ a বিন্দুতে উনি ফায়ারিং করলেন, b বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পেলেন, আর ওটা হচ্ছে পাহাড়ের অবস্থান। এই প্রশ্ন দিয়েছে তিনি কত সময় পর এবং কোথায় প্রতিধ্বনি শুনতে পেলেন। তার মানে তুমি কত সময় পর টিটা ক্যালকুলেশন করতে হবে, আর কোথায় মানে আইদার x অথবা 3000 মাইনাস x, দুটোর মধ্যে যে কোনো একটা বলে দিতে হবে। বুঝে গেল? বেশ, তাহলে এবার তোমাকে দেখতে হবে যে শব্দ তরঙ্গকে কতটা দূরত্ব যেতে হচ্ছে। আচ্ছা এখানে x লিখলে একটু অসুবিধা হবে, এইটা হচ্ছে x, এইভাবে দেখিয়ে দিলাম। এবার ভাবো শব্দ এখানে ফায়ার করলে, তাহলে শব্দ যাচ্ছে, যেতে যেতে এইখানটুকু এলেই ওর কাজ হয়ে যাবে, তাই না? আগের ক্ষেত্রে যেমন তোমার ধরে নিচ্ছিলাম যে শ্রোতা স্থির, এখানে শ্রোতা স্থির নয়, তাহলে তোমাকে এখানে ভাবতে হবে যে শব্দ কতটা দূরত্ব যাচ্ছে। শব্দ যাচ্ছে দেখো a থেকে o যেতে হবে, তারপর o থেকে b তে আসতে হবে, তার মানে শব্দ কিন্তু দুবার আসতে হচ্ছে না, একবার a থেকে o যাচ্ছে, o থেকে b আসছে, তাহলে শব্দ হয়ে যাচ্ছে। আর লোকটা কত যাচ্ছে, ব্যক্তি, ব্যক্তি কিন্তু যাচ্ছে সিম্পলি a থেকে b, যেটাকে আমি x মিটার ধরেছি। কিন্তু দুটোর ক্ষেত্রে সময় সেম, মানে যে সময়ে শব্দ এই দূরত্ব যাবে সেই সময়েই ব্যক্তি কিন্তু এই দূরত্ব যাচ্ছে। তাহলে দুজনের ক্ষেত্রে টাইমটা সেম, খালি ডিসটেন্সটা আলাদা। এবং এখানে ত্বরণের কোনো ব্যাপার নেই, ব্যক্তি সমবেগে যাচ্ছে, শব্দ তরঙ্গ সমবেগে যাচ্ছে। তাহলে দুভাবে যদি আমি যদি স্মরণটাকে ঠিকঠাক বের করে নিতে পারি,
তাহলেই তোমার কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো আমি কি লিখতে পারি, ব্যক্তির স্মরণ বা ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির স্মরণ এবি কত হবে, আমি টি সেকেন্ড ধরে নিলাম, তাহলে ভিটি, ভি ছিল 5 আর টি হচ্ছে সময়। ঠিক আছে, যেহেতু কোনো ত্বরণ নেই আমার কাছে একটাই ফর্মুলা S ইকুয়াল টু ভিটি, তাহলে ব্যক্তির ক্ষেত্রে S ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করলাম। এবার তুমি ভাবো শব্দের স্মরণ, শব্দের স্মরণ কত হবে, এটা হয়ে যাচ্ছে AO প্লাস OB সমান কত হবে, AO প্লাস OB। আচ্ছা এক্ষেত্রে হয়ে যাবে, আজ শব্দের বেগ লাগবে, এখানে শব্দের বেগ বলেছে 355, যেমন প্রশ্নে বলবে এটা হওয়া উচিত 355 ইন্টু টি, ঠিক 355 ইন্টু টি। আচ্ছা এও মানে কত, এও মানে হচ্ছে 3000। আচ্ছা ওবি কত, ওবিটাকে বলতে পারি 3000 মাইনাস এক্স ইকুয়াল টু 355 টি, তাহলে এটা পড়ে থাকছে 6000 মাইনাস এক্স 355 টি। আচ্ছা এটা সমান এক্স, তো তাহলে এক্স সমান কত 5 টি, তাহলে 6000 মাইনাস 5 টি ইকুয়াল টু 355 টি, তাহলে এটা পড়ে থাকছে 360 টি ইকুয়াল টু 6000, একটা শূন্য কেটে দাও, তাহলে টি ইকুয়াল টু পড়ে থাকছে 600 ডিভাইডেড বাই 36, 6 দিয়ে কেটে দাও 600, 6 6 36, আরো 2 দিয়ে কেটে দাও 50 বাই 3, তাহলে 16.67। তাহলে কতক্ষণ পর প্রতিধ্বনি শোনা যাবে, 16.67 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে। কোথায় শোনা যাবে, x ইকুয়াল টু 5t, তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে 50 বাই 3, তাই তো 50 বাই 3 ইনটু 5, তার মানে 250 বাই 3, তার মানে এটা পড়ে থাকছে 83.33, মানে 83 মিটার যাওয়ার পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তো এইভাবে না বলে আমি এই দূরত্বটাকে মেজার করব, তাহলে কোথায় শুনতে পাবে, 3000 মাইনাস 83.33, তার মানে এটা পড়ে থাকছে 0.67, পাহাড় থেকে এত দূরত্বে তিনি প্রতিধ্বনি শুনতে পাবেন। ঠিক আছে, পাহাড় থেকে এত দূরে, ক্যালকুলেশনটা আরেকবার দেখে নেবে, 16.67 হচ্ছে, আর ওটা ক্যালকুলেশন করলে এরকমই আসবে কিছুটা, 83.33 যদি আমি বিয়োগ করি, একটু ভুল হলো ক্যালকুলেশনে, ও 83 ছিল, সরি 83 ছিল, এই জিনিসটা আসবে, তাই না, তুমি ম্যাক্সিমাম করতে পারো 2.916 কিলোমিটারে কনভার্ট করে দিতে পারো, যে পাহাড় থেকে এত দূরত্বে উনি প্রতিধ্বনি শুনতে পাবেন।